তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে সেই ক্ষেত্রে পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টর কীভাবে তৈরি হয়। পি টাইপের ক্ষেত্রে কোন যোজি মৌল বা কোন পর্যায় শ্রেণী কোন শ্রেণী মৌল ডোপিং করা হচ্ছে, আর এন টাইপের ক্ষেত্রে কি ডোপিং করা হচ্ছে সেটা আমরা দেখেছিলাম। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে পি আর এন সংযোগ, পি এন জাংশন যেটাকে বলা হচ্ছে। আলাদা আলাদাভাবে পি টাইপ এন টাইপ তৈরি না করে একসাথে একটা কেলাসকে কি করবে, এখানে এখানে পি এন তৈরি করব। এক পাশকে কি হবে, পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে, আর একটা পাশে কি হবে, এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে। তো মনে হতে পারে যে আমি একটা দুটো ক্লাস নিলাম, দুটো ক্লাসের একটাকে কি করলাম, পি টাইপ করলাম, আর একটা ক্লাসকে এন টাইপ করলাম। এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে জুড়ে দিলে কি হবে, একটা পিএন সংযোগ তৈরি হয়ে যাবে। কিন্তু এই যে সংযোগ তৈরি করবে, সংযোগটা ঠিকমতো কাজ করবে না। সেজন্য কি করা হয়, একটা ক্লাসের এক অংশকে কি করা হয়, পি টাইপ করা হয়, আর এক অংশকে এন টাইপ করা হয়। ডোপিং করে এক অংশকে পি টাইপ আর একটা অংশকে এন টাইপ করা হয়। এভাবে কি একটা পিএন জাংশন তৈরি করা হয়। তো এখানে বলতে যে বিপরীতধর্মী ডোপিং করে কোনো অর্ধপরিবাহী ক্লাসের এক অংশকে পি টাইপ, অপর অংশকে কি করে এন টাইপ করা হচ্ছে, ওই ক্লাসটিকে হচ্ছে পিএন সংযোগ বলা হচ্ছে। আর এদের মাঝে একটা সংযোগ রেখা থাকে যেটাকে বলা হচ্ছে সংযোগ তল। ঠিক আছে, একটা সংযোগ রেখা থেকে সংযোগ তল বলা হচ্ছে। কিন্তু বিপরীতধর্মী ডোপিং করবে একটা ক্লাসকে নিয়ে, কখনো দুটো আলাদা আলাদা ক্লাসের কি করলাম, পি টাইপ এন টাইপ করে জুড়ে দিলে সেটা ঠিকমতো কাজ করে না। সেজন্যই কি করা হয়, একটা ক্লাসকে নিয়ে এক পাশে পি টাইপ করা হচ্ছে, অন্য পাশে এন টাইপ করা হচ্ছে। এইভাবে কি হচ্ছে, পিএন জাংশন তৈরি করা হচ্ছে। তার যদি আমরা একটা বর্তনী চিহ্ন দেখি, এটা তো জাস্ট ক্লাসিক, তার যদি বর্তনী চিহ্ন দেখি যে বুঝবো কীভাবে একটা পিএন জাংশন আছে না আছে, সেটা কীভাবে বুঝবো, তার একটা যদি বর্তনী দেখি তাহলে ঠিক এইভাবে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটার মতো তার মাথায় ত্রিভুজে এই জায়গায় কি আছে, একটা দাগ আছে। এখানে ত্রিভুজটার যে ভূমিটা, সেই ভূমিটা হচ্ছে পি, আর এখানে এই যে রেখাটা যে তোমার হচ্ছে শীর্ষবিন্দু বলতে পারি, এই জায়গায় যে রেখাটা সেটা হচ্ছে এন। এই জায়গাটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ বলা হচ্ছে। অর্থাৎ একটা পিএন জাংশন যদি থাকে সেই ক্ষেত্রে এটা হচ্ছে তার বর্তনী চিহ্ন, এই জায়গাটা হচ্ছে পি, আর এই জায়গায় যে রেখাটা এইভাবে টানা থাকবে সেটা হচ্ছে এন। এইভাবে আমরা একটা পিএন জাংশনকে বুঝতে পারবো যে পিএন জাংশন আছে কিনা। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে একরকম চিহ্ন আমরা দেখেছিলাম যে এইভাবে কাটা 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 থাকে, এভাবে বিভিন্ন রকম। তারপরে হচ্ছে কি, যদি আমরা তোমার হচ্ছে ধারক ক্যাপাসিটারের ক্ষেত্রে দুটো সমান্তরাল দাগ থাকে, এই ক্ষেত্রে কি হচ্ছে, পিএন জাংশন যে ডায়োড যেটা তার চিহ্ন হচ্ছে ঠিক এরকম ধরনের। তো এক্ষেত্রে আমরা দেখব যে পিএন জাংশন যে তৈরি করা হচ্ছে, অর্থাৎ একটা ক্লাসের এক পাশে পি এক পাশে এন যখন করা হচ্ছে, তখন কি কি ঘটনা ঘটছে। তো আমরা জানি পি টাইপ যখন করব আমরা কোনো একটা ক্লাসকে, তাহলে আমরা জানি সেটা কি থাকে, নিস্তড়িত। এন টাইপের ক্ষেত্রে কিন্তু নিস্তড়িত। কেন নিস্তড়িত, এখানে যে তোমার পরমাণুগুলো ব্যবহার হচ্ছে তারা পুরোপুরি নিস্তড়িত, কারণ যতগুলো প্রোটন থাকছে ততগুলো ইলেকট্রনই থাকছে, তাহলে পরমাণুটা হচ্ছে নিস্তড়িত। যদিও সেখানে কি আছে, ইলেকট্রন হচ্ছে সংখ্যাগুলো বাহক হিসেবে কাজ করছে, অর্থাৎ একটা ইলেকট্রন মুক্ত হচ্ছে। হোলের ক্ষেত্রে আমরা যদি ভেবে দেখি, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, একটা হোল বেরিয়ে যাচ্ছে। কিন্তু ওই যে কেলাস বা মৌল, কেলাসে আমরা মৌলগুলো আছে তারা কিন্তু সবাই নিস্তড়িত। অর্থাৎ কেন নিস্তড়িত, কারণ কি, তার যতগুলো প্রোটন ছিল ততগুলো ইলেকট্রনই আছে। যত সেখানে হোল মুক্ত হোক কিনা বা ইলেকট্রন মুক্ত হোক কিনা, কারণ যতগুলো প্রোটন ছিল ততগুলো ইলেকট্রন থাকছে, তার জন্য হচ্ছে নিস্তড়িত। তো এই ক্ষেত্রে কি আছে, পি টাইপের ক্ষেত্রে যদি করা হয়, এক পাশে পি টাইপ করা হচ্ছে, এক পাশে এন টাইপ করা হচ্ছে। তাহলে ক্লাসটার এক পাশে পি টাইপ যদি করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, এক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে গ্রহিত আয়ন, এটা কি হচ্ছে হোল। গ্রহিত আয়ন হোল, গ্রহিত আয়ন হোল, এভাবে করা হচ্ছে। কারণ আমরা জানি পি টাইপের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে হোল সৃষ্টি হয়, এন টাইপের ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রন সৃষ্টি হয়। এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন সৃষ্টি হয়, সেটা আমরা জানি। এক্ষেত্রে এগুলো কি ইলেকট্রন দেখানো আছে। আর এগুলো হচ্ছে কি দাতা আয়ন, এটা হচ্ছে গ্রহিত আয়ন, এটা আমরা পড়েছিলাম পি এন টাইপের ক্ষেত্রে। এবার দেখো, যদি আমরা এই পুরো একটা জিনিসের কথা ভাবি, এখানে একটা হোল আছে, এটা হচ্ছে গ্রহিত আয়ন আছে, এই দুটো মিলে কত হচ্ছে, নেট আধান কত হচ্ছে, শূন্য, নিস্তড়িত হয়ে যাচ্ছে, নিউট্রাল হয়েছে। কেন নিউট্রাল, গ্রহিত আয়নটার কত, এটা যদি নেগেটিভ হয়, আর এখানে হোলটা কি পজিটিভ প্লাস ই, এটা কি মাইনাস, প্লাস আর মাইনাস কি হবে, নিউট্রাল হয়ে যাবে, অর্থাৎ মোট আধান কত হবে, শূন্য। এদিকে যদি আমি এন টাইপের কথা বিবেচনা করি, এখানে প্লাস ইলেকট্রন আধান মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে নিউট্রাল হয়ে গেল, তাহলে এটাও কি মোট আধান কত হচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, নিউট্রাল। তাহলে এইভাবে থাকছে। এরপর যখন এই সংযোগ দল তৈরি হলো, ঠিক আছে, যখনই একটা পি টাইপ একটা এন টাইপ তৈরি হলো, তখন কি ঘটনা ঘটবে, এখানে যে সংখ্যাগুলো যে ইলেকট্রন যেগুলো থাকছে, এখানে কি ইলেকট্রন, এখানে হোল থাকছে, এই ইলেকট্রনগুলো কি হবে, এই পাশে যেতে থাকবে, ইলেকট্রনগুলো এই পাশে যেতে থাকবে। আর এখানকার হোলগুলো কি হবে, এই হোলগুলো এখানে আসতে থাকবে।
তাহলে ইলেকট্রনগুলো যখন এইদিকে যেতে থাকবে তাহলে এমনিতে এইগুলো নেগেটিভ ছিল, ঠিক আছে, তাহলে এইগুলো কী হবে, নেগেটিভ হয়ে যাবে। ঘুরিত আয়ন এই পাশটা পি টাইপের এই পাশটা কী হবে, নেগেটিভ হতে শুরু করবে। কারণ কি, এমনিতে যদি এই হোলটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, দিয়ে দুটো মিলে নিউট্রাল হয়েছিল। প্লাসটা যদি এইদিকে চলে যায়, প্লাসটা যদি ওইদিকে চলে যায়, তাহলে এটা কি হয়ে যাবে, একটা ঋণাত্মক তড়িৎ আয়ন হয়ে যাবে। আবার দেখো সাথে সাথে এই পাশ থেকে একটা ইলেকট্রন কী হবে, এইখানে আসবে। তাহলে এমনিতে ঋণাত্মক, তার সাথে আরও একটা ইলেকট্রন এলো, তাহলে আরও ঋণাত্মক হয়ে গেল। তাহলে এই পাশটা কি হতে থাকবে, আরও ঋণাত্মক হতে থাকবে, নেগেটিভ হতে। এই পাশটা কি হবে, হোলগুলো আসতে থাকবে প্লাস 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 আসতে থাকবে। প্লাস তো অলরেডি ছিল, দাতা আয়নটা কি হবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে প্লাস প্লাস হয়ে গেলো, এখানে মাইনাস মাইনাস হয়ে গেলো। তাহলে এভাবে কি কিছুক্ষণ ব্যাপন চলতে থাকবে, ইলেকট্রন আর হোলের ব্যাপন চলতে থাকবে। এন টাইপ থেকে ইলেকট্রন পি টাইপে যাবে, পি থেকে হোলগুলো কি হবে, এন টাইপে যাবে। ব্যাপন হতে 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 এই পাশের এই জায়গাটায় কি হবে, এই জায়গাটা প্রচুর পরিমাণে নেগেটিভ তৈরি হবে, নেগেটিভ আধান তৈরি হবে। এখানে কি হবে, প্রচুর পরিমাণে পজিটিভ তৈরি হবে। তাহলে একসময় কি হবে, আর এখান থেকে ইলেকট্রন এই পাশে যেতে পারবে না, কারণ এখানে প্রচুর পরিমাণে যে নেগেটিভ আয়ন নেগেটিভ থেকে যাচ্ছে, আধান তৈরি হচ্ছে, নেগেটিভ আয়ন প্রচুর এখানে হয়ে যাচ্ছে। তখন এই যে আধানগুলোর বিকর্ষণ বলকে, ঠিক আছে, বিকর্ষণ করবে, বিকর্ষণ বলকে উপেক্ষা করে কি হচ্ছে, এইখানকার ইলেকট্রন এখানে আর যেতে পারবে না। তেমনিভাবে এখানে কি পজিটিভ তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে পজিটিভ তৈরি হচ্ছে। তাহলে এখানকার পজিটিভ যে হোল যেটা আছে, সে কি করবে, এদের বিকর্ষণ বলকে উপেক্ষা করে যেতে পারবে না। তাহলে এই জায়গাটা কি হবে, এমন একটা অঞ্চল তৈরি হবে যেখানে হচ্ছে কি, যেখানে কোনো রকম কোনো ইলেকট্রন এই পাশ থেকে এখানে যেতে পারছে না, হোল এখান থেকে এখানে যেতে পারে না। অর্থাৎ এই জায়গাটাকে হচ্ছে নিষিদ্ধ অঞ্চল সৃষ্টি হবে, নিষিদ্ধ বলা হচ্ছে। এই জায়গাটাকে বলা হচ্ছে নিঃশেষিত অঞ্চল বলা হচ্ছে। এই জায়গাটা কি হচ্ছে, নিঃশেষিত, ঠিক এরকম ধরনের ঘটনা ঘটবে। দেখো এখানে কোনো হোলগুলো নেই, এখানে কোনো ইলেকট্রন, কারণ কি, এখানকার যে ইলেকট্রনগুলো ছিল সেখানে এখানে চলে গেছে। এখানে কি তোমার হচ্ছে ঋণাত্মক আধানের অস্তিত্ব, এখানে ঋণাত্মক আধানের আধিক্য ঘটে গেছে। এখানে কি হচ্ছে, হোলগুলো এই পাশে চলে এসেছে, এখানে কি হচ্ছে, ধনাত্মক আধানের আধিক্য ঘটে গেছে। তাহলে এরকম যখন সিচুয়েশন হবে, এই জায়গায় কি হবে, একটা পোটেনশিয়াল ব্যারিয়ারের সৃষ্টি হবে। যে পোটেনশিয়াল ব্যারিয়ারটাকে উপেক্ষা করে এখানকার হোল এখানে যেতে পারবে না, এখানকার ইলেকট্রন এখানে যেতে পারবে, ঠিক এরকম ধরনের একটা ব্যারিয়ার সৃষ্টি হবে। ঠিক এরকম ধরনের একটা ব্যারিয়ার সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে কি, এই যে ব্যারিয়ার যেটা আছে, পটেনশিয়াল ব্যারিয়ার, তার একটা উচ্চতা দেখানো হচ্ছে, এখান থেকে এরকম একটা তৈরি হবে। তাহলে এই যে নিঃশেষ অঞ্চলটা, ঠিক যদি আমরা একটা আর ছবি করে দেখি, তাহলে কীরকম হবে, ঠিক এরকম ধরনের একটা তৈরি হবে, নিঃশেষিত অঞ্চল এরকম ধরনের তৈরি হবে। অর্থাৎ পি আর এন টাইপের মাঝে এরকম ধরনের একটা গ্যাপের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যখনই পি আর এন আমরা তৈরি করছি, সাথে সাথে কি হচ্ছে, ইলেকট্রন আর হোলের ব্যাপন শুরু হয়ে যাচ্ছে। ব্যাপন শুরু হওয়ার পর দেখা যাচ্ছে যে পি টাইপের এইখানটার একটা অংশ তোমার হচ্ছে ঋণাত্মক আধানের অস্তিত্ব ঘটে গেছে, আর এই জায়গায় কি হচ্ছে, ধনাত্মক আধানের এখানে হচ্ছে আধিক্য ঘটেছে, এখানে ঋণাত্মক আধানের আধিক্য ঘটেছে। আধিক্য ঘটার ফলে এই জায়গাটি আছে পোটেনশিয়াল ব্যারিয়ার বা বিভব প্রাচীর সৃষ্টি হচ্ছে। দাঁত ধরুন এখান থেকে ইলেকট্রন এখানে যেতে পারছে না, এখান থেকে হোল এখানে যেতে পারছে না। এই জায়গাটাকে বলা হচ্ছে নিঃশেষিত অঞ্চল। তাহলে এই নিঃশেষিত অঞ্চলটা যদি হয়, তাহলে ঠিক এরকম ধরনের একটা নিঃশেষিত অঞ্চল তৈরি হবে, যেখান থেকে এখান থেকে ইলেকট্রন এখানে যেতে পারবে না, হোল এখান থেকে এখানে যেতে পারবে না। এইভাবে প্রথমে কি হয়, এরকম একটা ঘটনা ঘটে। যখন পিএন জাংশন তৈরি করি, সাথে সাথে কি এরকম ধরনের একটা পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়, বা নিঃশেষিত অঞ্চল যেটাকে বলছি, সেরকম ধরনের একটা তৈরি হবে। এবার এখানে আমরা দেখছি এন টাইপ থেকে সংখ্যাগুরু তোমার হচ্ছে ইলেকট্রন বাহক, সংখ্যাগুরু বাহক ইলেকট্রন যেতে পারছে না। পি টাইপ থেকে কি হচ্ছে, এখান থেকে হোল, তো সংখ্যাগুরু আদান বাহক হচ্ছে হোল, এখান থেকে এখানে যেতে পারছে না। কিন্তু দেখা যায় পি টাইপে আমরা জানি সংখ্যাগুরু আদান বাহক হচ্ছে হোল, আর সংখ্যালঘু হচ্ছে ইলেকট্রন হোল। এক্ষেত্রে কি হচ্ছে সংখ্যাগুরু আদান ভাগ ইলেকট্রন, সংখ্যালঘু আদান ভাগ হচ্ছে হোল। তাহলে দেখা যায় যে এরকম যখন সিচুয়েশন তৈরি হচ্ছে, অবস্থান তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে কিছু পরিমাণে হোল এখান থেকে এখানে যায়, আর এখান থেকে কিছু পরিমাণে ইলেকট্রন এখান থেকে, যে সংখ্যালঘু বাহক, সংখ্যালঘুকে বাহকের কি হচ্ছে, একটা চলাচল এদিক থেকে এদিকে ঘটে, তার দরুন কিন্তু একটা প্রভাব পাওয়া যায়। নিঃশেষিত অঞ্চল তৈরি হওয়ার পরও দেখা যায় এন টাইপ থেকে সংখ্যালঘু কি, এখানে কি সংখ্যাগুরু ইলেকট্রন, সংখ্যালঘুটা কি হোলটা এখান থেকে এখানে, যে পি টাইপে হচ্ছে সংখ্যাগুরু হচ্ছে হোল, সংখ্যালঘু ইলেকট্রন, তো ইলেকট্রন এখান থেকে এখানে যাচ্ছে। তাহলে এখানে চলাচল করে সংখ্যালঘু বাহকের একটা চলাচল সৃষ্টি হয়, তার দরুন কি হচ্ছে, একটা কারেন্ট এখানে পাওয়া যায়। এবার আসছি পিএন সংযোগে সম্মুখ ও বিপরীত বাস এখানে কি জিনিস, এই যে পিএন জাংশন তৈরি হলো, তাকে যদি আমি একটা ব্যাটারির সাথে যুক্ত করে দিই, তাহলে সেই যুক্ত করাটার নামই হচ্ছে বায়াস প্রয়োগ করা। ব্যাটারির সাহায্যে যদি আমি যুক্ত করে দিই, সম্মুখ বায়াসটা কি জিনিস, এই যে আমরা পিএন জাংশন দেখছি, ঠিক আছে, পি আর এন, এই যে পিটাকে যদি আমি কি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করি, আর এনটাকে যদি আমি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করি, এই যে জিনিসটা, এটাকে বলা হবে সম্মুখ বায়াস। অর্থাৎ পিএন জাংশন যেটা আছে, তার পি কে পজিটিভের সাথে এন কে নেগেটিভের সাথে যুক্ত করে দিলাম কোনো একটা ব্যাটারির সাথে, তাহলে এই যে জিনিসটা তৈরি হলো, এটা হচ্ছে সম্মুখ বায়াস বলা হচ্ছে।
এক্ষেত্রে কি হবে, যখন আমি সম্মুখ বায়ু প্রয়োগ করব তখনই কি হবে, আস্তে আস্তে এই যে ডিপ্লেশন রিজিয়ন যেটা তৈরি হয়েছিল বা নিঃশেষিত অঞ্চল যেটা সৃষ্টি হয়েছিল, সেখানে কি হবে, আস্তে আস্তে সেই স্তরটা আস্তে আস্তে কমতে থাকবে, কমতে 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 কি হবে, এক সময় এই পাশের যে সংখ্যাগুরু আধান বাহক কি ছিল, ইলেকট্রন, এখানে কি হচ্ছিল হোল, তখন আবার ইলেকট্রন এখান থেকে এখানে যাবে, হোল এখান থেকে এখানে যাবে, ঠিক এরকম ঘটনা ঘটবে, অর্থাৎ নিঃশেষিত অঞ্চলটা আস্তে আস্তে আরো কমে যাবে, নিঃশেষিত অঞ্চলটা কমে যাবে যখন আমি সম্মুখ ব্যাস প্রয়োগ করবো। যদি আমরা বিপরীত ব্যাস প্রয়োগ করি, বিপরীত ব্যাসটা কি জিনিস, এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কি হয়, ঠিক উল্টোটা করা হয়, অর্থাৎ এখানে কি করলাম, পজিটিভের সঙ্গে পজিটিভ, এখানে কি করা হবে, পজিটিভের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্তটা যুক্ত করবে, এক্ষেত্রে কি হবে, পজিটিভ প্রান্তের সঙ্গে অর্থাৎ পিএন জাংশনে পজিটিভ প্রান্তের সঙ্গে ব্যাটারির নেগেটিভটা, এখানে এন প্রান্তের সঙ্গে হচ্ছে পজিটিভটা, এইটা করলে কি হবে, বিপরীত ব্যাস প্রয়োগ করা হবে বলা হবে বিপরীত ব্যাস। এক্ষেত্রে কি হয়, যেহেতু আমি বিপরীত ব্যাস প্রয়োগ করছি, এমনিতে এই জায়গাটা কি হয়েছিল, নেগেটিভ ছিল, আরও এখানে নেগেটিভ দিচ্ছি, তাহলে এখান থেকে এখানে কি হবে, ইলেকট্রন আর যাবেই না, এখান থেকে ইলেকট্রন সংখ্যাগুলো আদান বাহক ইলেকট্রন এখানে যাবে না, এখান থেকে হোল এখানে যাবে না, তখন কি হবে, এই যে নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন রিজিয়ন সেটা সৃষ্টি হয়েছিল, সেটা কি হবে, আরো আস্তে আস্তে বাড়তে থাকবে, চওড়াটা কি হবে, আরো বাড়তে থাকবে, চওড়াটা আরো বাড়তে থাকবে, নিঃশেষিত অঞ্চলের এই চওড়াটা কি হবে, আরো বাড়তে থাকবে যখন বিপরীত ব্যাস প্রয়োগ করবো, কারণ এখানে ইলেকট্রন এখানে দিচ্ছি আমি, নেগেটিভ দিচ্ছি এখানে পজিটিভ দিচ্ছি, আরো বেশি পরিমাণে এখানে নেগেটিভ হতে হবে, এখানে আরো কি পজিটিভ হতে হবে, তাহলে তার দরুন কি হবে, ডিপ্লেশন রিজিয়নটা আরো বেড়ে যাবে, নিঃশেষিত অঞ্চলটা কি হবে, আরো বেশি চওড়া হয়ে যাবে, কিন্তু এখানে কি সংখ্যালঘু যে বাহক আছে, সে সংখ্যালঘু বাহক এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, কারণ তাদের একটা ব্যাপন চলতে থাকবে, তার দরুন একটা কারেন্ট পাওয়া যাবে, সেই কারেন্টটাকে বলা হচ্ছে বিপরীত সম্পৃক্ত প্রবাহ, ঠিক আছে, বিপরীত সম্পৃক্ত প্রবাহ। এক্ষেত্রে কি হচ্ছে, এন টাইপের সংখ্যালঘু আদান বাহক হচ্ছে হোল, পি টাইপের হচ্ছে সংখ্যালঘু আদান বাহক হচ্ছে ইলেকট্রন, তাহলে এখান থেকে হোল এখান থেকে পিতে যাবে, ইলেকট্রন এখান থেকে পি থেকে এন নিয়ে যাবে, তার দরুন কি হচ্ছে, একটা প্রবাহ পাওয়া যাবে, সেই প্রবাহটাকে বলা হচ্ছে এক্ষেত্রে বিপরীত সম্পৃক্ত প্রবাহ। এই বিপরীত সম্পৃক্ত প্রবাহ জার্মেনিয়ামের ক্ষেত্রে যদি দেখা যায় 10⁻⁶ অ্যাম্পিয়ার, সিলিকনের ক্ষেত্রে 10⁻⁹ অ্যাম্পিয়ার হবে। তাহলে এক্ষেত্রে যদি বিপরীত ব্যাস প্রয়োগ করা হয়, বিপরীত ব্যাসটা কি জিনিস, যখন পি প্রান্তের সঙ্গে আমি নেগেটিভটা যুক্ত করবো, এন এর সাথে পজিটিভটা যুক্ত করবো, তার দরুন যেটা হবে সেটা হচ্ছে বিপরীত ব্যাস। আর এই ক্ষেত্রে কি হবে, ডিপ্লেশন রিজিয়ন বা নিঃশেষিত অঞ্চলটা কি হবে, চড়া হতে থাকবে, আরো বেশি চড়া হতে থাকবে, আর কোনো তোমার হচ্ছে যে আধান বাহক এমনিতেই বন্ধ হয়ে গেছিল, সংখ্যাগুরু আদান বাহকের প্রবাহটা বন্ধ হয়ে গেছিলো, সেটা কি আরও আস্তে আস্তে চড়া হওয়ার দরুন আর প্রবাহ হবে না, কিন্তু সংখ্যালঘু আদান বাহক যেটা আছে তাদের প্রবাহ হতে থাকবে, তাই এই প্রান্ত থেকে এই প্রান্তে, এই প্রান্ত থেকে এই প্রান্তে যাবে, দুটো অংশের মধ্যে কী হবে, তো প্রবাহ হতে থাকবে, তাদের মধ্যে একটা বেগ থাকবে, তার দরুন কী হবে, একটা প্রবাহ পাওয়া যাবে, ঠিক আছে, তার দরুন একটা প্রবাহ পাওয়া যাবে, সেই প্রবাহটাকে বলা হচ্ছে বিপরীত সম্পর্ক প্রবাহ, রিভার্স স্যাচুরেশন কারেন্টও বলা হয়, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এবার একটা জিনিস দেখতে পেলাম আমরা, যে এই যে পিএন জাংশন, যে পিএন জাংশনে যদি সম্মুখ বায়াস প্রয়োগ করি, তাহলে তার মধ্যে দিয়ে প্রবাহ যাচ্ছে ঠিক এরকম, এর সাথে পজিটিভের সঙ্গে এটা পজিটিভ, এর সাথে কি হচ্ছে নেগেটিভ যদি যুক্ত করি ব্যাটারি, তাহলে কি হচ্ছে, প্রবাহ পাওয়া যাচ্ছে। কিন্তু যদি বিপরীত যোগ করি, আমি বিপরীত বায়াস প্রয়োগ করি, অর্থাৎ পি এর সাথে যদি, অর্থাৎ এটাকে চেঞ্জ করে দিলে, তাহলে এই পজিটিভের সঙ্গে কি হচ্ছে, নেগেটিভ এন প্রান্তটা, আর নেগেটিভের সঙ্গে কি হচ্ছে, পজিটিভ পি যুক্ত করা হয়েছে, নেগেটিভের সঙ্গে পি যুক্ত করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, কোনো রকম কোনো প্রভাব পাওয়া যায় না, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে যদি ঠিক মতো আমি সম্মুখ ব্যাস প্রয়োগ করি, তাহলে প্রভাব পাওয়া যাচ্ছে না, আর যদি বিপরীত ব্যাস প্রয়োগ করি, তাহলে তার মধ্যে দিয়ে প্রভাব পাওয়া যাচ্ছে না, সম্মুখ ব্যাস প্রয়োগ করলে কি যে প্রভাব পাওয়া যাচ্ছে, বিপরীত ব্যাস প্রয়োগ করলে কোনো রকম প্রভাব পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে জিনিসটা, এটা কি হচ্ছে, একটা ভালভের মতো আচরণ করছে, এটা ভালভের মতো আচরণ করছে, অর্থাৎ প্রবাহটা কি করছে, একমুখী করা যাচ্ছে, উভয়মুখী করা যাচ্ছে না। তাহলে পিএন সংযোগকে অর্ধপরিবাহী ডায়োডও বলা হচ্ছে, কারণ কি, এরা কি করছে, অর্ধপরিবাহী ডায়োডও বলা হয়, কেন অর্ধপরিবাহী বলা যায়, পরে আমরা দেখছি। এই জন্য এটাকে কি করা হচ্ছে, পরবর্তী যে প্রবাহ আছে এসি কারেন্ট যেটাকে, সেটা কি করে, একমুখী করে, অর্থাৎ এসিতে কি হয়, প্রবাহটা বিপরীত তো সবসময় কি পরিবর্তিত হতে থাকে, ঠিক আছে, এক্ষেত্রে কি করছে, এই ডায়োডটা যদি আমি লাগিয়ে দিই বা পিএন জাংশন যদি লাগিয়ে দিই, ঠিক আছে, তাহলে কি হবে, সেই প্রবাহটাকে একমুখী করে দেবে, অর্থাৎ এসি কারেন্টকে কি করে দেবে, ডিসি করে দেবে, এই জন্য একে বলা হচ্ছে একমুখী কারক বা রেকটিফায়ারও বলা হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, যে এই যে পিএন জাংশন সেটা হচ্ছে অর্ধপরিবাহী ডায়োড, এটা কি করে, একমুখী কারক, অর্থাৎ এসি কারেন্টকে ডিসি করে, অল্টারনেটিং কারেন্টকে বা পরিবর্তিত প্রবাহকে ডিসি, ডাইরেক্ট কারেন্টকে অর্থাৎ একমুখী করে, কারণ একমুখী করে সেটা আমরা দেখতে পেলাম, সম্মুখ ব্যাস প্রয়োগ করলে শুধুমাত্র আমরা পরিবর্তনের কারেন্ট পাচ্ছি, প্রভাব পাচ্ছি, কিন্তু বিপরীত ব্যাস প্রয়োগ করলে কি হচ্ছে, কোনো রকম প্রভাব পাওয়া যাচ্ছে না, সেই জন্য কি হচ্ছে, একমুখী কারক বলা হচ্ছে। এই যে পিএন জাংশন, এই পিএন জাংশনে যদি আমরা বৈশিষ্ট্য লেখচিত্র, অর্থাৎ একটা অ্যাম্পিয়ার ভোল্ট যদি লেখচিত্র অঙ্কন করি, তাহলে ঠিক এরকম হবে, একদিকে প্রবাহ মাত্রা আর একদিকে হচ্ছে বিভব প্রভেদ প্রয়োগ করছি, ব্যাটারি যে ভোল্ট যেগুলো বলি,
তাহলে কি হচ্ছে, যদি আমরা বিপরীত বায়াস প্রয়োগ করি, অর্থাৎ পি এর সাথে কি করব, নেগেটিভটা যুক্ত করব, আর এন এর সাথে যদি পজিটিভ যুক্ত করি, তাহলে বিপরীত বায়াসের ক্ষেত্রে কি হয়, ঠিক আমরা একটা কারেন্ট পাই। কি কারেন্ট হচ্ছে, বিপরীত সম্পৃক্ত প্রবাহ। বিপরীত সম্পৃক্ত প্রবাহটা কি, রিভার্স স্যাচুরেশন কারেন্টে কি, এক্ষেত্রে কি হচ্ছে, ডিপ্লেশন রিজিয়নটা বেড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, সংখ্যাগুলো আদান বাহকের কোনো রকম কোনো ব্যাপন হচ্ছে না, হচ্ছে একে অপরের মধ্যে প্রবাহিত হচ্ছে না, দুটো অংশের মধ্যে যাচ্ছে না, কিন্তু সংখ্যালঘু আদান বাহকের জন্য একটা কারেন্ট পাচ্ছি। সেই কারেন্টটাকে বলা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট বা বিপরীত সম্পৃক্ত প্রবাহ। অর্থাৎ ঠিক এরকম জায়গায় একটা কারেন্ট পাবো, এই যে কারেন্ট দেখে না হয়েছে, তাহলে তার জন্য একটা কারেন্ট পাবো। ঠিক আছে, এরপরে যখন আমি কি করছি, বিভব প্রভেদটা বাড়াচ্ছি, বা এখানে কি হচ্ছে, যখন সম্মুখ বায়াস দিচ্ছি, সম্মুখ বায়াস দেওয়ার ফলে কি হচ্ছে, সম্মুখ বায়াস দেওয়ার ফলে আস্তে 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 ডিপ্লেশন রিজিয়নটা কি আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে এই জায়গায় কি হবে, ডিপ্লেশন রিজিয়ন কমে যাবে। তারপরে আমি কি করছি, যখন এখানে বিভব প্রভেদটা কি হচ্ছে আরো বাড়ানো হচ্ছে, দেখা যাচ্ছে যে বিভব প্রভেদ বাড়ানোর সাথে সাথে অল্প পরিমাণ বিভব বাড়ানোর সাথে কারেন্টটা কি হচ্ছে, খুব পিকটা খুব বেশি হচ্ছে, অর্থাৎ কারেন্টটা খুব বেশি পরিমাণে বাড়তে থাকছে। সেই বৈশিষ্ট্যটা এখানে লেখা আছে, যে এখানে কি হচ্ছে, ঠিক এই ধরনের একটা রেখাচিত্র পাচ্ছি, বিপরীত বায়াস প্রয়োগ করলে এখানে একটা কারেন্ট পাচ্ছি, যেটাকে বলছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট বা বিপরীত সম্পৃক্ত প্রবাহ। আর যখন আমি সম্মুখ বায়াস প্রয়োগ করছি, তখন ডিপ্লেশন রিজিয়নটাকে কাটানোর জন্য একটা ভোল্টেজ আমাকে প্রয়োগ করতে হচ্ছে। ঠিক আছে, এরকম ভোল্টেজ প্রয়োগ করলে কি হচ্ছে, কোনো রকম প্রভাব পাচ্ছে না, কিন্তু তার দরুন কি হচ্ছে, ডিপ্লেশন রিজিয়নটা পুরোপুরি কি হচ্ছে, পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, মানে পুরোপুরি কেটে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, অল্প পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করার জন্য হচ্ছে কারেন্টটা প্রচুর পরিমাণে পাচ্ছি। তাই এখানে সেই যে বৈশিষ্ট্যগুলো এখানে লেখা আছে। তো বলছে সংখ্যালঘু বাহকের জন্য বিপরীত বায়াসের ক্ষেত্রে এটি বিপরীত সম্পৃক্ত পাওয়া অস্তিত্ব পাওয়া যায়, এটা এখানে দেখানো যায়, ঠিক এতটুকু কারেন্ট পাওয়া যায়। সম্পৃক্ত বিপরীত প্রবাহকে নিষ্ক্রিয় করতে একটি ন্যূনতম সম্মুখ বায়াসের প্রয়োজন হয়। ন্যূনতম সম্মুখ বায়াস দিলে কি হবে, এই বিপরীত সম্পৃক্ত প্রবাহ আস্তে আস্তে কেটে যাবে। সম্মুখ বায়াস আরো বাড়ালে প্রবাহ খুব দ্রুত বৃদ্ধি পায়, ঠিক এই জায়গায় করে যদি একটু বাড়াচ্ছি, তাহলে দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণ কারেন্ট পাচ্ছি। বলছে পিএন সংযোগের বৈশিষ্ট্য লেখটি সরলরৈখিক নয়, অর্থাৎ সরল লেখে একটা সরল লেখ পরিমাণ, অর্থাৎ ভি এবং আই পরস্পরের সমানুপাতিক হয় না। ভি অল্প পরিমাণ বাড়ালে দেখা যাচ্ছে যে আইটা অনেক বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে। দেখো একটু পরিমাণে এখানে বাড়ানো হয়েছে, দেখো এটা কারেন্ট কতটা পরিমাণ বেড়ে যাচ্ছে সেটা এখানে দেখানো হয়েছে। তারপর কি বলছে, পিএন সংযোগের বৈশিষ্ট্য সরলরৈখিক নয়, এটা হলো, তাই এটি হলো একটি অohmীয় তড়িৎ উপাদান, অohmীয়। ঠিক আছে, বিভব প্রভেদের ডেল ভি পরিবর্তনের জন্য প্রবাহের পরিবর্তন ডেল আই হলে ডেল ভি বাই ডেল আই অনুপাতটিকে সংযোগটির গতিরোধ ডাইনামিক রেজিস্ট্যান্স বলা হচ্ছে, ডেল ভি বাই ডেল আই। অল্প পরিমাণ তোমার হচ্ছে বিভব প্রভেদের পরিবর্তনের জন্য যে প্রবাহটা পাওয়া যাচ্ছে ডেল ভি বাই ডেল আই অনুপাতটাকে বলা হচ্ছে গতিরোধ। বৈশিষ্ট্য লেগের বিভিন্ন অঞ্চলে এই গতিরোধ বিভিন্ন রকম মান আলাদা আলাদা হয়। এই মানটা কি হচ্ছে আলাদা আলাদা, বিভিন্ন জায়গায় আলাদা, এই জায়গায় হচ্ছে একটু বেশি হবে, এই জায়গায় কম, এই জায়গায় কম, এরকম ধরনের একটা পাবো আমরা। ডেল ভি আর ডেল আই যে অনুপাতটা, সেটা বিভিন্ন জায়গায় কি হবে, বিভিন্ন রকম হবে এটা। আর এটা হচ্ছে অহমীয়, অর্থাৎ ওহমের সূত্রের মতো মেনে চলছে না। ডেল ভি আর ডেল আই এটা কি হচ্ছে, সবসময় ধ্রুবক নয়, অর্থাৎ ভি আর আই পরস্পরের সমানুপাতিক হচ্ছে না, সেই জন্য কি বলছে অহমীয়। এরপর আসবো পিএন সংযোগ একমুখী কারক। বলতে যে ব্যবস্থার সাহায্যে সাইনধর্মী তরঙ্গরূপে একমুখী তরঙ্গরূপে অথবা একটি দ্বিমুখী প্রবাহকে একমুখী প্রবাহিতে পরিণত করা যায়, তাকে একমুখী কারক বলা হয়। পরবর্তী প্রবাহের একমুখীকরণের জন্য পিএন সংযোগ ডায়োড ব্যবহৃত। এই যে পিএন সংযোগ, সেটা একটা ডায়োড বলতে পারি আমরা, পিএন সংযোগ ডায়োড। এক্ষেত্রে কি করা হচ্ছে, এর সাহায্যে আমরা এসি কারেন্টকে ডিসি করতে পারবো, এসি কে ডিসি করতে পারবো। কিভাবে করা যায় সেই জিনিস আমরা দেখি। যদি এখানে একটা বর্তনী দেখা যায়, এখানে পরবর্তী প্রবাহ বা এসি কারেন্ট যেটা বলা হচ্ছে, এখানে কি হচ্ছে, ডায়োড লাগিয়ে দিয়েছে, এখানে ভার রোধ বা লোড রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স যুক্ত করা হয়েছে, এখানে আউটপুট পাওয়া যাচ্ছে। এবার দেখো আমরা একটা জিনিস জানি, যে এই যে যেটা আছে এর মধ্যে দিয়ে কি হচ্ছে, তোমার যদি পি এর সাথে পজিটিভ থাকে, এন এর সাথে নেগেটিভ থাকে, তবে কি সম্মুখ বায়াস পাবে, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ প্রবাহ যাবে। আর বিপরীত হলে কোনো রকম প্রবাহ হবে না, সেটা আমরা জানি, প্রভাব পাবো না। তাহলে এই ক্ষেত্রে যে কারেন্ট, যেটা অল্টারনেটিং কারেন্ট যেটা, সেটা সাইন ধর্মী আমরা ঠিক এরকম ধরনের জানি, এরকম ধরনের সাইন একটা গ্রাফ নিয়ে চলে, উপরের দিকে ভোল্টেজ, এদিকে হচ্ছে তোমার সময়, এরকম ধরনের আমরা জানি। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে দেখো এই যে উপরের পিকগুলোর জন্য, ঠিক আছে, এই উপরের পিকের জন্য কি হচ্ছে, পজিটিভগুলোর জন্য কী হবে, এই যে জিনিসটা ডায়োড যেটা আছে বা পিএন সংযোগ যেটা আছে, এর জন্য কী হবে, এইটা তোমার হচ্ছে সম্মুখ বায়াস পাবে, এটা কী হবে, সম্মুখ বায়াস পাবে, অর্থাৎ এর মধ্যে দিয়ে পজিটিভ, এর মধ্যে দিয়ে নেগেটিভ যাবে, অর্থাৎ এইগুলোর মধ্যে দিয়ে সম্মুখ বায়াস পাবে। সম্মুখ বায়াস পাওয়ার দরুন কী হবে, এর মধ্যে দিয়ে তোমার যে সম্মুখ বায়াস পাওয়ার দরুন কী হবে, আমরা এই যে আউটপুট যেখানে সেখানে একটা কারেন্ট পাবো, তাহলে সেই কারেন্টটা পাবো। কিন্তু এই যে নিচের দিকে যে পিকগুলো আছে, এই নিচের দিকের পিক জন্য দ্বিতীয় অর্ধের জন্য যেটা বলা আছে, তার জন্য কি হচ্ছে, ঋণাত্মক অর্ধের জন্য কোনো রকম কোনো আউটপুট আমরা পাবো না, কারণ কি, সেটা তখন বিপরীত বায়াস পেয়ে যাবে, অর্থাৎ এর মধ্যে তখন বিপরীত বায়াসের সৃষ্টি হবে, বিপরীত বায়াস পাবে। তার ধরুন কি হবে, শুধুমাত্র আমরা উপরে পিকগুলো পাবো। ঠিক যদি আমরা আউটপুটটা দেখি, ডিসি আউটপুটটা, তাহলে ঠিক এরকম ধরনের পাবো।
ডিসি আউটপুটটা ঠিক এরকম ধরনের পাবো। এভাবে কি করা আছে, অর্ধ তরঙ্গ একমুখীকরণ বলা আছে, অর্থাৎ একমুখী করেছে। পূর্ণ যে তরঙ্গটা ছিল তাকে কি করছে, অর্ধ তরঙ্গ করো। কেন অর্ধ তরঙ্গ কেন বলা হচ্ছে, এখানে অর্ধেক অর্ধেক পিকগুলো আমি পাচ্ছি, নিচের দিকগুলো কি পাচ্ছি না, শুধুমাত্র উপরের দিকে পিকগুলোর জন্য আমি কাছে ডিসি আউটপুটটা পাচ্ছি, কিন্তু নিচের দিকগুলো পাচ্ছি না, সেটাকে বলা হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখীকরণ। পুরো তরঙ্গটাকে কি করতে পারছে না, এ পুরোপুরি গিয়েছে ডিসি আউটপুটে আনতে পারছে না। তাহলে এখানে একটা যদি আমি কি ব্যবহার করি, পিএন সংযোগ ডায়োড যদি ব্যবহার করি, তাহলে এসি কারেন্টকে ডিসি করতে পারছি, এখানে আছে ডিসি আউটপুট পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ডিসি আউটপুটে প্রতিটি তরঙ্গ শীর্ষ যেটা আছে সেই তরঙ্গ শীর্ষকে বলা হচ্ছে রিপেল বলা হয়, তরঙ্গ শীর্ষকে রিপেল বলা হয়। অর্ধ তরঙ্গ একমুখী কারকের পরবর্তী ইনপুটে তরঙ্গ শীর্ষের সংখ্যা ডিসি আউটপুটে রিপেলের সংখ্যা সমান। এই জিনিসটা আমাদের ছোট ছোট শর্ট কোশ্চেন হিসেবে পরীক্ষার সময় অনেক সময় আসে। একমুখী কারকের পরবর্তী ইনপুটে তরঙ্গ শীর্ষের সংখ্যা ডিসি আউটপুটে রিপেলের সংখ্যা সমান। তাহলে পরবর্তী ইনপুটের কম্পাঙ্ক যদি 50 হার্জ হয়, তাহলে রিপেলের কম্পাঙ্ক হবে 50 হার্জ। এটা কিন্তু পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসেবে আসে, এটা মনে রাখতে পারো যে অর্ধতরঙ্গ একমুখী কারকের ক্ষেত্রে যদি পরবর্তী ইনপুটের বা এসি কারেন্ট যেটা আছে তার যদি কম্পাঙ্ক 50 হার্জ হয়, রিপেলের কম্পাঙ্ক কত হবে, 50 হার্জ হবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আর এই ক্ষেত্রে হচ্ছে ডিসি আউটপুটে যে প্রতিটি তরঙ্গ শীর্ষ আছে সেইগুলো হচ্ছে রিপেল বলা হচ্ছে, রিপেল। তাহলে এই ক্ষেত্রে কি এটা একটা পূর্ণ তরঙ্গ ছিল, তাকে কি করছি আমরা আউটপুট হিসেবে অর্ধ তরঙ্গ পাচ্ছি, সেগুলো কি ডিসি আউটপুট। এসিটাকে কি করছে ডিসি টেপ কনভার্ট করে দিচ্ছে, তার জন্য এটাকে বলা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারও বলা হচ্ছে, রেকটিফাই। তাহলে আমি যদি ফুল তরঙ্গটাকে কি করতে পারি, রেকটিফাই করতে পারবো কি পারবো না, তার জন্য কি হচ্ছে আর একটা আলাদা সার্কিট, সেটাকে হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। সেটাকে কিভাবে করা যাবে, এখানে যা শুধুমাত্র আমরা পিএন জাংশন ডায়োড একটা ব্যবহার করেছি, সেক্ষেত্রে কি করব দেখা যাবে সেই সার্কিটটা আমরা দেখব। এই ক্ষেত্রে কি হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, সেখানে একটা মাত্র হাফ পাচ্ছিলাম, অর্ধেকটা পাচ্ছিলাম, একটা তরঙ্গের অর্ধেকটা পাচ্ছিলাম না, পজিটিভগুলোর জন্য পাচ্ছিলাম, নেগেটিভগুলোর জন্য পাচ্ছিলাম। এক্ষেত্রে কি হচ্ছে সার্কিটে দেখা যাচ্ছে যে দুটো আমরা পিএন জাংশন ডায়োড ব্যবহার করেছি, একটা D1 একটা D2 বলে চিহ্নিত করা আছে। ঠিক আছে, এখানে একটা ট্রান্সফরমার লাগানো আছে, এসি কারেন্ট এখানে পরবর্তী ইনপুট, এখানে ভার রোধ, আর এখানে ডিসি আউটপুট, পজিটিভ নেগেটিভ, ডিসি যেহেতু পজিটিভ আর নেগেটিভ পাবো আমরা। তাহলে এই একটা সার্কিট করা আছে, ঠিক আছে, যেখানে এখানে D1 আর D2 দুজন একসাথে কানেক্ট হয়ে আছে, এই জায়গায় ভার রেজিস্ট্যান্সের সাথে এই জায়গায় কি করা আছে, ট্রান্সফরমারের সাথে একটু যুক্ত করা আছে। তাহলে এই জায়গায় কি করা হবে, আমরা কি করব পূর্ণ তরঙ্গটাকে, পূর্ণ সাইন ধর্মে যে তরঙ্গটা পুরোটাকে আমরা কি ডিসিতে কনভার্ট করব। সেখানে অর্ধেক পিকটা পাচ্ছিলাম, অর্ধেকগুলো পাচ্ছিলাম, এখানে পুরোটাই পাবো। কীভাবে পাবো, তাহলে প্রথম যে তোমার হচ্ছে অর্ধের জন্য, ঠিক আছে, পরবর্তী প্রথম যে অর্ধ তার দরুন কী হবে, এই D1 যে ডায়োডটা আছে সেটা সম্মুখ বায়াস পাবে, আর D2 ড্যাশটা কী হবে বিপরীত বায়াস পাবে, D2 ড্যাশটা বিপরীত বায়াস পায়। তাহলে এর মধ্যে জন্য তাহলে কী হচ্ছে, এর মধ্যে দিয়ে প্রভাব ঘটছে, এর মধ্যে দিয়ে প্রভাব ঘটছে, একটা পেয়ে গেলাম। তাহলে এই উপরের পিকটা আমি পেয়ে গেলাম, ধরে নিলাম প্রথম অর্ধের জন্য। এবার দেখো যখন দ্বিতীয় অর্ধ আসছে পরবর্তী অর্ধের জন্য, তখন দেখা যাচ্ছে এই D1টা হচ্ছে বিপরীত বায়াসে পাচ্ছে, আর এটা কি হচ্ছে তোমার সম্মুখ বায়াস পাচ্ছে। এটা কি হবে, কারণ আমরা জানি দুটো অর্ধের মধ্যে একটা অর্ধের জন্য কি হচ্ছে এটা কাজ করবে, একটা অর্ধের জন্য বন্ধ হয়ে যাবে, আগেরটা দেখলাম আমরা। ঠিক একইভাবে এটা যদি কাজ করে তাহলে এটা বন্ধ হয়ে যাবে, এটা যদি কাজ করে তাহলে এটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ দ্বিতীয় অর্ধের জন্য যখন D2টা সম্মুখ ব্যাস পাবে, D1টা কি হবে বিপরীত ব্যাস পাবে, তাহলে D2-র জন্য কি হচ্ছে কারেন্ট পাবে এদিকে যাবে, হয়ে গেল। তাহলে এই যে নিচের পিকটার জন্য কি হচ্ছে, তখন এটা কি হবে পাচ্ছে। ঠিক একইভাবে আবার যখন এটার জন্য হবে কি হবে, এটার জন্য এটা পাবো, এই নিচেরটার জন্য কি হবে এই একটা পাবে, এই D2-র জন্য কানেক্ট। তাহলে ডিসি আউটপুটে এখানে পূর্ণ যে তরঙ্গটা ছিল সেটাকে পুরোপুরি ডিসি আউটপুট পাচ্ছে, এখানে ডিসিতে কনভার্ট করে নিচ্ছে, এবং সেই ক্ষেত্রে কি হচ্ছে যে পূর্ণ তরঙ্গটাকে এখানে কি হচ্ছে আমরা পাচ্ছি। আগেরটা কি ছিল শুধুমাত্র ধনাত্মকগুলো, উপরের গুলো পিকগুলোর জন্য আমরা পাচ্ছিলাম, নিচের গুলো পাচ্ছিলাম, এক্ষেত্রে উপর নিচ দুটোকেই আমরা কি পাচ্ছি, সেই জন্য এটা কি হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। ঠিক আছে, পূর্ণ তরঙ্গ একমুখী অর্থাৎ এসিকে আমরা ডিসি করে দিচ্ছি, ফুল ওয়েভ রেকটিফাই বলা হচ্ছে। এক্ষেত্রে দেখো বলছে একটি পূর্ণচক্রের উভয় অর্ধের জন্যই ভার রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ একমুখী। এই ব্যবস্থার মাধ্যমে যেহেতু ইনপুট তরঙ্গে দুই অর্ধকে একমুখী করা হয়, তাই এই ব্যবস্থাকে পূর্ণ তরঙ্গ একমুখী বলা হচ্ছে। এটা দুটো অর্ধের জন্য কি হচ্ছে আমরা কি করছি একমুখী করতে পারছি, আর কি হচ্ছে ফুল যে ওয়েভটা সেটাকে কি হচ্ছে কনভার্ট করতে পেরেছি আমি। এক্ষেত্রে রিপেলের সংখ্যা পরবর্তী ইনপুটে তরঙ্গ শীর্ষের সংখ্যার দ্বিগুণ, এক্ষেত্রে যে রিপেলের সংখ্যা পরবর্তী ইনপুটে তরঙ্গ শীর্ষের সংখ্যার দ্বিগুণ,
ঠিক আছে, তাই পরবর্তী ইনপুটে যদি কম্পাঙ্ক 50 হার্জ হয় তাহলে রিপেলের কম্পাঙ্ক কত হবে 100 হার্জ। এটা আমাদের একটু মনে রাখতে হবে যে হাফ ওয়েভের ক্ষেত্রে যতগুলো কম্পাঙ্ক ইনপুটের ক্ষেত্রে পরবর্তী ইনপুটের কম্পাঙ্ক যা হবে রিপেলের কম্পাঙ্ক কত হবে তাই হবে, কিন্তু ফুল ওয়েভের ক্ষেত্রে ফুল ওয়েভ যেটা আমরা সেক্ষেত্রে কি হবে ফুল ওয়েভ রেকটিফায়ার জন্য ইনপুট যা হবে আউটপুটে তোমার হচ্ছে রিপেল যেটা আছে সেটা কত হবে 100 হার্জ হয়ে যাবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এই জিনিসটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। আর এখানে একটা নোট যেটা যে আমরা জার্মেনিয়াম ব্যবহার করব না সিলিকন, জার্মেনিয়াম ডায়োড ব্যবহার করব না সিলিকন ডায়োড ব্যবহার করব, কোনটা ব্যবহার করব? তাহলে এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম যে জার্মেনিয়ামের ক্ষেত্রে যে বিপরীত প্রবাহ যেটা আর কি রিভার্স স্যাচুরেশন কারেন্টের মান হচ্ছে 10⁻⁶ অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর সিলিকনের ক্ষেত্রে রিভার্স স্যাচুরেশন যেটা কারেন্ট আছে তার মান হচ্ছে 10⁻⁹ অ্যাম্পিয়ার। তাহলে এই ক্ষেত্রে দেখো কোনটার মান বেশি? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জার্মেনিয়ামের ক্ষেত্রে বেশি, সিলিকনের ক্ষেত্রে কম। তাহলে এক্ষেত্রে সিলিকনের যে বিপরীত প্রবাহ তাকে যদি আমি উপেক্ষা করতে চাই, মানে ঠিক সহজে উপেক্ষা করা যায়, কারণ এটার মানটা খুবই কম, এর মানটা হচ্ছে অনেকটা বেশি, এর মানটা খুবই কম। তার জন্য একমুখী কারক হিসেবে সবসময় কি করা হয়, জার্মেনিয়াম হচ্ছে সিলিকনে বেশি উপযোগী। ঠিক আছে, সিলিকনই বেশি উপযোগী, বেনিফিটটা সিলিকনের ক্ষেত্রে বেশি, জার্মেনিয়ার ক্ষেত্রে, কারণ কি রিভার্স স্যাচুরেশন যে প্রবাহ হয় তার দরুন কি হচ্ছে একটা শক্তি আমাদের ব্যবহার করতে হচ্ছে, তার জন্য কি করা হচ্ছে জার্মেনিয়ানটাকে আমি উপেক্ষা করতে পারছি না, সিলিকনটাকে উপেক্ষা করা যায়, 10⁻⁹ অ্যাম্পিয়ার পাচ্ছি আমি রিভার্স স্যাচুরেশন কারেন্ট, সেজন্য কি করা হচ্ছে সিলিকনটা ব্যবহার করা হয় জার্মেনিয়ামের তুলনায়। আর এখানে ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার বা অর্ধ তরঙ্গ একমুখীকরণ, পূর্ণ তরঙ্গ একমুখীকরণ কি জিনিস, এই জিনিসগুলো একটু বলা হলো যে কেন D1 ডায়োডটা তোমার হচ্ছে সম্মুখ ব্যাস পাবে, D2টা কেন বিপরীত ব্যাস পাবে, কারণ অল্টারনেটিং কারেন্টের কি দুটো অর্থ থাকে, একটা হচ্ছে পজিটিভ, একটা যদি নেগেটিভ আমি বলি তাহলে পজিটিভের জন্য প্রথম অর্থের জন্য কি হচ্ছে পজিটিভ পাবে, এটাকে আমি নেগেটিভ পাবে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে এটার মধ্যে কারেন্ট যাবে, এটার মধ্যে যাবে না, এটা দ্বিতীয়ের জন্য এটা কারেন্ট যাবে, এটা যাবে না, ঠিক আছে, কি কারেন্টটা এর মধ্যে প্রবাহিত হবে, অর্থাৎ ডিসি আউটপুট আমরা পাবো, পূর্ণ যে তরঙ্গটাকে তাকে আমি পুরোপুরিভাবে ব্যবহার নিতে পারছি, অর্থাৎ পুরোপুরি আউটপুটে দিতে পারছি, তার জন্য একে বলা হচ্ছে পূর্ণ তরঙ্গ। তাহলে এক্ষেত্রে হাফ ওয়েভ, ফুল ওয়েভ এগুলো পরীক্ষার সময় অনেক সময় আসে, এগুলো একটু ভালোভাবে জানতে হবে আমাদেরকে। আর এখানে যে দুটো শর্ট কোশ্চেনের কথা বললাম যে রিপেল কত হবে সেটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে।